ওকে, লাস্ট ক্লাসে আমরা ভার্নিয়ার স্কেল দেখছিলাম, স্লাইড ক্যালিপার্স দেখছিলাম। তো স্লাইড ক্যালিপার্সের বেসিকটা যদি বোঝা হয়ে থাকে তাহলে এইটার এইটার নীতির উপরেই অনেকটা আরেকটু আহ, সূক্ষ্ম পরিমাপের জন্য, সূক্ষ্ম পরিমাপ বলতে বোঝাচ্ছে আরো ছোট দৈর্ঘ্যের যদি কিছু হয়, অনেক বেশি ছোট দৈর্ঘ্য, যেমন ধর একটা তারের ব্যাস নির্ণয় করব, সেটা স্লাইড ক্যালিপার্স দিয়ে মাপা একটা সমস্যা। এরকম যদি হয় তাহলে সেই ওয়ালাইকুম আসসালাম। তো সেই আরো সূক্ষ্ম পরিমাপের জন্য যে ডিভাইসটা ইউজ করব আমরা, বা যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করব, সেটা হচ্ছে আমাদের এই স্ক্রু গজ। ওকে, তো এই স্ক্রু গজ এইটারও এরকম, আগেরটাই যেমন দুইটা স্কেল ছিল, এইটারও দুইটা স্কেল আছে। তবে এইটার আগের দিনেরটার দাগ তাও মোটামুটি একটু বোঝা গেছে, আমি যখন ক্যামেরায় দেখাইছি। এটাই হয়তো ওরকম বোঝা যাবে না। আর এটার মধ্যেই এদিকে আলোর কারণেও বোঝা যাবে না, যা হোক, তবে আমি ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। তো এই স্ক্রু গজটা স্লাইড ক্যালিপার্সে যেমন দুইটা অংশ ছিল, একটা ছিল রৈখিক স্কেল, মানে প্রধান স্কেল, আর একটা ছিল হচ্ছে ওই ভার্নিয়ার স্কেল। তো এইটারও দুইটা স্কেল, একটা হচ্ছে রৈখিক স্কেল। আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করি, আর ভিডিওতে পরে দেখাবো। এই এইখানে যে পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা, এইটাকে মুভ করে সরানো যায়। এইখানে যে পোর্শনটা আমি যেটা হাত দিয়ে ধরছি এখন, এই যেটাকে আমি মুভ করে সরাই ফেলতেছি, এইখানে কিছু মান দেখা যাচ্ছে এই সাইড দিয়ে। তো এইখানে একটা দাগ কাটা আছে, এইখানে কিছু মান আছে, এগুলা হচ্ছে রৈখিক স্কেল। ওকে, এইটাকে রৈখিক স্কেল বলতেছি আমরা এই ক্ষেত্রে, বা লিনিয়ার স্কেল আমরা এটাকে সংক্ষেপে এলএস দিয়ে দেখাবো। আর এই যেটাকে আমি রোটেট করতেছি, এই পোর্শনটা, এইখানেও দাগ কাটা আছে, এই জায়গা দিয়ে দাগ কাটা আছে, এই স্কেলটার মধ্যে দেখা যায় কিনা, এইখানে দাগ কাটা আছে। ওকে, এই পোর্শনটাতে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তার মানে এখানে দুইটা পোর্শন, একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। ওকে, আচ্ছা, তো আহ, একটু আমি লিখে ফেলি। তাহলে আজকের টপিক হচ্ছে আমাদের স্ক্রু গজ। তাহলে এর দুইটা পোর্শন, একটা হচ্ছে রৈখিক স্কেল, যেটাকে আমরা এলএস দিয়ে দেখাবো সংক্ষেপে, আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল বা সার্কুলার, যেটা আর কি, এটাকে আমি সিএস দিয়ে দেখাবো। তো আগের দিনের মতো এই ক্ষেত্রেও আমাদের দুইটা পার্ট নিতে হবে। একটা হচ্ছে রৈখিক স্কেল থেকে, মানে হচ্ছে আমার এবার যে কাজটা করব, ধর কোন একটা চিকন তারের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে চাচ্ছি। ওকে, আপাতত আমি এই তারটার ব্যাসার্ধ নির্ণয় করব, ওকে, বা ব্যাস নির্ণয় করব। তো এই তারটার যখন ব্যাস নির্ণয় করব, তো তখন আমাদের ফার্স্টে এই স্কেলটাকে চাপাই দেব। আচ্ছা, একটু ওয়েট করতো, একটু ওয়েট। আচ্ছা, ধর এই কলমটার ব্যাস নির্ণয় করতে যাচ্ছি, তো কলমটাকে ফার্স্টে এটার ভিতরে রাখবো, এটার পর্শনের ভিতরে, এইখানে যে পর্শনটা আছে এটার ভিতরে রেখে এইটাকে ঘুরায়, এটা দিয়ে ঘুরে এটাকে কানেকশন একসাথে অ্যাড করে নিব ফার্স্টে। তো এটাকে অ্যাড করার পরে এইখানে তারপর আমি কলমটাকে সরাই নিতে পারি। ওকে, তারপরে এই যে যে জিনিসটা হইলো, এটাকে এখন আমরা লক করে দিতে পারি, মানে যাতে এটা নড়ে চড়ে না যায়, এই জন্য লক করার এইদিকে একটা সিস্টেম আছে। এইখানে একটা আহ, এই স্ক্রুর মতো আছে, এটাকে সরাই দিলে এটাকে মুভ করে এটাকে লক করে দেওয়া যায়, তাহলে আর এটা নড়বে না। ওকে, তো এটাকে আমরা লক করে নিতে পারি। তো এখন আমার ওই কলম আর রাখা লাগবে না, এখন আমি জাস্ট এখান থেকে রিডিংটা নিব। তো রিডিং নেওয়ার সময়
আমাদের আবার ওই দুইটা স্কেল, একটা হচ্ছে লিনিয়ার স্কেল, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল, যেটা বা রৈখিক স্কেল, আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল। তো রৈখিক স্কেল থেকে এই রৈখিক স্কেলের মধ্যে একটা পার্ট নিব, রৈখিক স্কেলের পার্টটা ওভাবে নিব যেটুকু দেখা যাচ্ছে আর কি। আই মিন এখানে যে বৃত্তাকার স্কেলটা আছে, এই বৃত্তাকার স্কেলটাকে কিন্তু রৈখিক স্কেলটাকে ঢেকে রাখছে। তো এই বৃত্তাকার স্কেলের আগে রৈখিক স্কেলের যে মানটা দেখা যাচ্ছে, লাস্ট যে দাগটা, লাস্ট রৈখিক স্কেলের যে দাগটা বৃত্তাকার স্কেলের ঠিক আগে দেখা যাচ্ছে বা যেটাকে ক্রস করছে, ওইটা পর্যন্ত মান নিব আমরা। এটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট। তার মানে আমরা একটা পাবো, আমি আবার ভিডিও দেখাবো, পেন নেওয়ার দরকার নাই। একটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট, যেটা হচ্ছে এলএস আর বা লিনিয়ার স্কেল রিডিং। ওকে, আর একটা এই বৃত্তাকার স্কেল থেকে পাবো। বৃত্তাকার স্কেল থেকে কিভাবে পাবো? বৃত্তাকার স্কেলের মধ্যে এই বৃত্তাকার স্কেলে কিছু দাগ কাটা আছে, আগের দিন যেমন ভার্নিয়ার স্কেলে ছিল। তো বৃত্তাকার স্কেলের একটা দাগের সাথে এই রৈখিক স্কেলের দাগটা মিলে গেছে। রৈখিক স্কেলটা এইভাবে দাগ কাটা, আর এখানে যে বৃত্তাকার স্কেলটা আছে, বৃত্তাকার স্কেলের মধ্যে এভাবে দাগ কাটা। ওকে, তো এই যে রৈখিক স্কেলের যে মিডল অক্ষটা আছে, এই অক্ষের সাথে বৃত্তাকার স্কেলের যে দাগটা মিলে গেছে সেই দাগটার রিডিংটা নিব। ওকে, বা যে দাগটাকে এটা ক্রস করছে সেই দাগটা রিডিংটা নিব। তো এই ক্ষেত্রে আমি একটু ভিডিওতে গিয়ে দেখে তারপরে আবার বোর্ডে আসি, তাইলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তার আগে যেমন ভার্নিয়ার স্কেলে একটা ধ্রুবক ছিল, ভার্নিয়ার ধ্রুবক, তো এই ক্ষেত্রেও একটা ধ্রুবক আছে। সেই ধ্রুবকটা আর কিছু ছোট 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 সংজ্ঞা লাগবে, সেটা একটু বলতেছি। এই জিনিসটা ভিডিওতে গিয়ে ক্লিয়ার করতেছি। আচ্ছা, যে সংজ্ঞা দুইটা লাগবে, একটা হচ্ছে পিচ, পিচ, আর আরেকটা হচ্ছে লঘিষ্ঠকরণ, সেটা পরে আসতেছি। দাঁড়া একটু। আচ্ছা, এই স্ক্রু গজের ক্ষেত্রে এই যে এই পাশে যে অংশটা, এই সাইডের যে অংশটা, এই যে এটাকে ক্যাপ বলা হয় বা টুপি বলে। ওকে, তো এইটাকে আমি যদি একবার ঘুরাই, এটাকে যদি আমি একবার ঘুরাই, একবার ঘুরানো মানে এই যে এখানে যে বৃত্তাকার স্কেলটা আছে, এটা ঘুরাইলেই বৃত্তাকার স্কেলটা ঘুরে। তো বৃত্তাকার স্কেলের এখানে দাগ কাটা আছে, আমার এখানে দাগ কাটা আছে হচ্ছে 0 থেকে শুরু করে আহ, মানে টোটাল 50টা দাগ কাটা এখানে। ওকে, বৃত্তাকার স্কেলে সার্কুলার ভাবে। তো আমি আহ, এই ক্যাপটাকে একবার ঘুরাবো। একবার ঘুরাবো বলতে এই মূল স্কেলের সাথে, মূল স্কেলে লিনিয়ার স্কেলের সাথে এইটার শূন্য দাগটাকে রেখে একবারে ঘুরে আবার ওই শূন্য পর্যন্ত নিয়ে আসবো, মানে টোটাল একবার ঘুরাবো পুরাপুরি, শূন্য দাগ থেকে শুরু করে আবার শূন্য দাগে নিয়ে আসবো। কার শূন্য দাগ থেকে? বৃত্তাকার স্কেলের শূন্য দাগ থেকে আবারও বৃত্তাকার স্কেলের শূন্য দাগটাকে নিয়ে আসবো কোথায়? এই যে লিনিয়ার স্কেলের যে দাগটা কাটা ছিল, আমি এই জিনিসটা আবার একটু বুঝাচ্ছি। যেটা লিনিয়ার স্কেল সেটাই তো এভাবে দাগ কাটা, মাঝখানে একটা এরকম অক্ষ আছে। আর এইদিকে যে বৃত্তাকার স্কেলটা, বৃত্তাকার স্কেলের মধ্যে এভাবে দাগ কাটা। ওকে, তো আমার এই যে লিনিয়ার স্কেলের অক্ষ, এইখানে বৃত্তাকার স্কেলে আমার 0 আছে, আমি এখন 0-তে রাখলাম। 0-তে রাখার পর এখানে যে ক্যাপটা আছে, এই ক্যাপটাকে ঘুরায়, এই ক্যাপটাকে ঘুরে আবার 0টাকে এখানে নিয়ে আসবো। একবার আনলে তখন এই বরাবর এই বৃত্তাকার স্কেলটা কিন্তু এইদিকে মুভ করবে। এই আমি এটাকে যখন ঘুরাই, তখন এই সাইডে বৃত্তাকার স্কেলটা আগায় আসে, আবার এইটাকে উল্টা দিকে ঘুরাইলে পিছিয়ে যাচ্ছে, এইদিকে রোটেট করলে আগে আসতেছে। তো আমি একবার বৃত্তাকার স্কেলকে পুরাপুরি ঘুরাইলে সেটা এই রৈখিক স্কেল বরাবর কতটুকু আগায় আসে, সেই জিনিসটাকে আমরা বলতেছি পিচ। সবাই ক্লিয়ার না হলে আমি আবার বলবো, বুঝছিস কিনা এইটুক? এখানে 0 থেকে, আবার বলতেছি, বৃত্তাকার স্কেলে 0 থেকে এখানে 0, 5, 10, আই মিন আমার এখানে এরকম 50টা দাগ কাটা আছে।
আই মিন ঠিক 0-র আগে আবার 45, মানে 0-তে গিয়ে আবার 50 এরকম। তো এটাকে যখন ঘুরাইতে থাকবো, এটাই সামনের দিকে আগে আসতে থাকবে এই স্কেলটা বরাবর। এখানে যে রৈখিক স্কেল দাগ কাটা আছে সেই বরাবর আগে আসতে থাকবে। এটাকে ঘুরাইলে দেখ, এটাকে এভাবে ঘুরাইলে ওইদিকে সরে যাচ্ছে, আর এইদিকে আনলে, এইদিকে ঘুরাইলে আবার এই সামনে আগে আসতেছে। তো এই যে এটা সামনে আগে আসতেছে, আমি এটাকে পুরাপুরি একবার ঘুরাবো। পুরাপুরি একবার ঘোরানো মানে কি, এই ধর এই 0 বরাবর এই দাগটা আছে, এখন এটাকে ঘুরে আবার এই দাগটাকে 0-তে নিয়ে আসবো, ওই 0-কে আবার এই জায়গায় নিয়ে আসবো, তাইলে বলবো পুরাপুরি একবার ঘুরছে। আর ওই একবার ঘোরার সময় এটা এইদিকে রোটেট করে আসবে, এটা এইদিকে সরে আসবে একটু, ধর এই পর্যন্ত সরে আসছে। পুরাপুরি একবার ঘুরাইলে যত দূর সরে আসে, তার মানে সহজ কথায় এটাকে এভাবে বলা যায়, বৃত্তাকার স্কেলে দাগ কাটা আছে 50টা, তার মানে বৃত্তাকার স্কেলের 50 ভাগ ঘুরলে এরকম একটা অবস্থা আর কি। একবার ঘোরানো মানে 50 ভাগ ঘুরবো আর কি। তো 50 ভাগ ঘুরলে রৈখিক স্কেল বরাবর এটা যত দূরত্ব সরে আসে সেটাকে বলবো পিচ। এটা যত দূর মুভ করবে। এইটুকু বুঝছি সবাই? আচ্ছা, তাইলে পিচ হচ্ছে এই স্ক্রু গজের টুপিকে একবার ঘুরাইলে, অথবা এভাবে বলতে পারি যে বৃত্তাকার স্কেলটাকে পুরোপুরি একবার ঘোরাবো। পুরোপুরি একবার ঘোরানো মানে যতগুলা ওর ভাগ সংখ্যা আছে ঠিক সবগুলা ভাগ সংখ্যা রোটেট করবে, মানে 50 ভাগ ঘুরলে। ওকে, এই ক্ষেত্রে সেটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসে, যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাকে বলবো আমরা পিচ। ওকে, তো এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট না, কনস্ট্যান্টটার নাম হচ্ছে ওই যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, এইখানে সেই কনস্ট্যান্টটার নাম হচ্ছে লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন বা লিস্ট কাউন্ট, বা সংক্ষেপে আমরা এটাকে লিখব এলসি। আগেরটা ছিল ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে এলসি। এটা কি হবে, পিচ কি ছিল, পুরাপুরি একবার ঘুরবে, মানে 0 থেকে শুরু করে আবার 0-তে আসবো, মানে 50টা ঘরই 50 ভাগ ঘুরবে এরকম। এবার 50 ভাগ না, যদি এক ঘর ঘুরে মানে হচ্ছে, এক ভাগ ঘুরে মানে হচ্ছে এটা 0 থেকে আমি জাস্ট এটাকে রোটেট করে এক ঘর নিয়ে আসবো, মানে 0 থেকে এখানে যে আরো ঘর কাটা আছে এরকম ছোট ছোট 5টা 5টা করে ঘর আছে আর কি, এখানে 50টা টোটাল ঘর। 50 ঘর ঘুরলে যতটুকু যায়, এক ঘর ঘুরলে কতটুকু যায় সেইটুকু হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গণন। তার মানে আমি পিচ বের করে, পিচ কি 50 ভাগের জন্য যতখানি যাচ্ছে সেটাকে যদি 50 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এক ভাগের জন্য কতখানি যাচ্ছে সেটাকে আমি বলবো পিচ, সরি এলসি বা লঘিষ্ঠ গণন। এটুকু বুঝছিস? এই বুঝছিস কিনা সবাই, নাহলে আবার বলবো। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকবার বলতেছি। পিচ কি, পিচ হচ্ছে এটা পুরাপুরি ঘুরবে, মানে 50টা ভাগ যে আছে 50টা ভাগের জন্য যতখানি ঘুরে, যতখানি দূরত্ব অতিক্রম করে। আর লঘিষ্ঠ গণন হচ্ছে এক ভাগের জন্য যতটুকু দূরত্ব অতিক্রম করে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এলসি বা লঘিষ্ঠ গণনটা হচ্ছে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বুঝছিস এটুক সবাই এবার? 50-এর জন্য এতখানি দূরত্ব অতিক্রম করে, একের জন্য কত অতিক্রম করে। ওকে, তো নর্মালি তোদের এই স্ক্রু গজ নিয়ে বেশি কিছু লেখা নাই। ওকে, তাহলে আমি, আচ্ছা, হ্যাঁ রেকর্ড করতেছি, সমস্যা নেই। আমি একটু ইয়াতে চলে যাই, ভিডিওতে চলে যাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটুক তো বললাম, আমি ভিডিওতে আবার এই ব্যাপারগুলো বলবো, সমস্যা নেই। ওয়েট, ওকে দেখতেছি সবাই। ওকে, এই জিনিসটা দেখতে এরকম, আমার হাতে যেটা এতক্ষণ ছিল ওরকম বুঝতে পারতেছিলি কিনা? এই যে এইখানে একটা দাগ কাটা, এগুলা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আর এই যে এইখানে রৈখিক স্কেলের দাগ কাটা। ওকে, এটা দেখতে, এই যে এইটাকে, এটা লক করার জন্য এটাকে লক ওপেন বা ক্লোজ করা যায়। ওকে,
তো এটা মনে হয় সবাই এখন বুঝতে পারতেছিস যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এখানে আঁকা, আর এখানে হচ্ছে ইয়ে রৈখিক স্কেলের জন্য এটা হচ্ছে সেই টুপি বা ক্যাপ। তো এটা দিয়ে আমরা খুব সরু তারের ব্যাসার্ধ বা এই জাতীয় জিনিস বের করার জন্য এটা ইউজ করা হয়। এরকম বিভিন্ন টাইপের আছে, সবগুলোর নীতি একই রকম। ওকে, তাহলে এখন একটু পেছনে যাই। আমরা এইরকম এটাকে সামনে পিছনে নেওয়ার জন্য এরকম মুভ করা যায় আর কি। তো এগুলার যে বিভিন্ন পর্শন সেগুলো এখানে দেখানো হয়েছে, যদিও তোদের এই আসতেছি আমি। এই দেখ, ধর এখানে এটা হচ্ছে মেইন স্কেলের মধ্যে একটা অক্ষ দাগ কাটা। ওকে, এই দাগটা এটা হচ্ছে আমাদের মেইন স্কেলের সাথে বৃত্তাকার স্কেলের, এই বৃত্তাকার স্কেলের একটা এই ধর এটা জিরো, এই এখন জিরো পুরা, ওয়েট, এই জিরোর সাথে এই যে বৃত্তাকার স্কেলের যে জিরো, তার সাথে মূল স্কেলের যে অক্ষটা সেটা একদম এক জায়গায় হয়ে আছে। ওকে, তো এখন এটাকে পুরাপুরি ঘুরে আবার জিরোটাকে এখানে আনলে সেটা যত দূরত্ব অতিক্রম করবে সেইটাকে আমরা বলবো পিচ। ওকে, মূল স্কেল বরাবর বা ওই রৈখিক স্কেল বরাবর যে দূরত্ব অতিক্রম করবে সেটাকে আমরা বলবো পিচ। আমি এক্সাক্ট, ওকে ওকে, একটু ওয়েট, আরেকটা ভিডিওতে যাচ্ছি। তো আমরা যখন পিচ বের করলাম, পিচ মানে হচ্ছে এই যে বুঝতেই পারতেছি সেটাকে রোটেট করলে এটা সামনের দিকে সরে আসবে। তো পুরাপুরি এইটার এখন এখন দেখে যে 20, ধর আমি 20 কে এই যে 20 যে দাগটা এই মার্জিনটাকে এই মূল স্কেলের যে বা রৈখিক স্কেলের যে অক্ষটা ওই অক্ষর সাথে টাচ করায় রেখে তারপরে এই ক্যাপটাকে ঘুরায় আবার 20 আনলে এইটা যতটুকু সরে আসবে সেটাকে আমরা পিচ বলি। এবং তারপর ওই পিচটাকে যদি আমি এই টোটাল আমার বৃত্তাকার স্কেলে যতগুলো দাগ কাটা আছে, নর্মালি 50টা দাগ কাটা থাকে, তো ওই 50 দিয়ে ভাগ দিলে আমরা লঘিষ্ঠ গণনটা পাবো বা এলসিটা পাবো। তো নর্মালি আমাদের এলসি বা এই লঘিষ্ঠ গণন সেটা যেটা হয়, আমরা নর্মালি যদি পুরাপুরি বৃত্তাকার স্কেলটাকে একবার ঘুরাই, মানে আমাদের পিচের মানটা নর্মালি 1 মিলিমিটার হয়। পিচের মানটা নর্মালি 1 মিলিমিটার হয়। 1 মিলিমিটার যদি হয় তাইলে, হ্যাঁ, 1 মিলিমিটারকে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে কত আসতেছে, মানে 0.5 মিলিমিটার না, সরি, 0.05 মিলিমিটার। বা কখনো কখনো পিচের মান 0.5 মিলিমিটারও হইতে পারে, এটা ডিপেন্ড করবে। তুই ওইটা ওই যন্ত্রের উপরে, যন্ত্র হাতে নিয়ে কাউন্ট করবি। অবশ্য যদিও যন্ত্রের গায়ে লেখা থাকে এটার পিচ কত, সরি পিচ না, মানে আর কি ওই ইয়াটা, আহ, হ্যাঁ, পিচের মানটা লেখা থাকে। দেখ এই আগের ভিডিওটায় আবার আমি যাচ্ছি, এইখানে দেখ পিচের মানগুলা যন্ত্রের গায়েই লেখা ছিল। এই যন্ত্রের এই গায়ের মধ্যে এখানে লেখা থাকে পিচের মানটা কত, সরি লঘিষ্ঠ গণনটা কত, কনস্ট্যান্টটা লেখা থাকে। যেমন এখানে লেখা আছে 0.01 মিলিমিটার। ওকে, তো কখনো আমাদের বের করে নিতে হতে পারে, আবার কখনো যন্ত্রের গায়েই লেখা থাকবে। যদিও আমাদের পরীক্ষায় যদি করতে দেয় সবসময় এই করবে, আই মিন সেটাকে ঢেকে দিবে কোনোভাবে বা ঘষে উঠায় ফেলবে, এরকম করবে। আচ্ছা, তো এখন আমি আসতেছি যে আমরা তাইলে, হ্যাঁ, আমাদের ইয়াটা নির্ণয় করবো কেমনে, রিডিংটা কিভাবে নিব। যেহেতু দুইটা রিডিং, একটা হচ্ছে মেইন স্কেল থেকে নিব, যেমন আমরা ধর এইটার আহ, এই জিনিসটার দৈর্ঘ্য নির্ণয় করতে যাচ্ছি বা ব্যাস নির্ণয় করতে যাচ্ছি, যাই বলি না কেন। তো এখন আমাদের দুইটা রিডিং নিতে হবে, একটা হচ্ছে লিনিয়ার স্কেল থেকে, আর একটা হচ্ছে এই বৃত্তাকার স্কেল থেকে। তো লিনিয়ার স্কেল থেকে কোন রিডিংটা নিব, লিনিয়ার স্কেল থেকে নিব এই যে এখানে যেটুকু দেখা যাচ্ছে, দেখ এই এটা 0,
এটা 5, 5 এর পরে আরো একটা ঘর দেখা যাচ্ছে। ওকে, তো নরমালি এই যে এটা 0, এটা হচ্ছে 1, মাঝখানের যে দাগটা সেটা কিন্তু পয়েন্ট, মানে অর্ধেক করে আর কি। তো এটা 0.5, এটা হচ্ছে 1, এটা 1.5, এটা 2, এটা হচ্ছে 2.5, এটা 3। তার মানে এটা যদি 5 হয়, এই দাগটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে 5.5 এর দাগটা। তাইলে আমাদের এই লিনিয়ার স্কেল থেকে যে পার্টটা পাচ্ছে, এই যে দাগটা লাস্টে দেখা যাচ্ছে যেটাকে সে অতিক্রম করছে, সেই মানটা নিব, সেটা হচ্ছে 5.5। এবার বৃত্তাকার স্কেলের কোনটা নিব? বৃত্তাকার স্কেলেরটা নেওয়ার জন্য আমাদের যেটা করা লাগবে যে আহ, এই ইসের সাথে এই রৈখিক স্কেলের যে দাগটা, রৈখিক স্কেলের যে মাঝখানের যে দাগটা, এই লম্বালম্বি, এই দাগটার সাথে বৃত্তাকার স্কেলের যে দাগটা মিলে গেছে। তো আমাদের এই চিত্র অনুযায়ী এটা হচ্ছে 20, 20-এর পরে 21, 21 নাম্বার দাগটা মিলে গেছে। ওকে, তো 20-এর পরের যে 21 নাম্বার দাগ আমরা সেটাকে নিব। 20-এর পরে 21 নাম্বার দাগটা মিলে গেছে, এইটাকে নিব। তাহলে আমরা দুইটা রিডিং, একটা হচ্ছে রৈখিক স্কেল আর একটা হচ্ছে বৃত্তাকার স্কেল, তো দুইটা রিডিংকে যদি আমরা কাউন্ট করি, একটু ওয়েট। সবাই বুঝছিস কিনা? এখানে রৈখিক স্কেলের পার্টটা আসবে হচ্ছে 5.5, আর বৃত্তাকার স্কেল থেকে এই 21 নাম্বার দাগটা মিলে গেছে, 20-এর পরের যে দাগটা 21। তাইলে বৃত্তাকার স্কেল রিডিংটা হবে 21, আর লিনিয়ার স্কেল রিডিংটা হবে 5.5। আর ওই বৃত্তাকার স্কেল রিডিংটার সাথে আবার আমরা আগের দিন যেমন ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ দিচ্ছিলাম, আজকে আমরা ওই এলসি গুণ দিব বা লঘিষ্ঠ গণন গুণ দিব। আমি আবার বোর্ডে আসতেছি। ওকে, তো নর্মালি আমাদের এসএসসি এক্সামগুলাতে বা বোর্ড এক্সামগুলাতে নর্মালি স্ক্রু গজ নিয়ে দেয় না। স্ক্রু গজ থেকে যদি ম্যাথ দেয়, তাহলে নর্মালি ম্যাথ দেয় এই যে লঘিষ্ঠ গণন কাকে বলে, পিচ কাকে বলে, এগুলা ব্যবহারিকেও মানে প্র্যাকটিক্যালেও ধরে, এই জিনিসগুলা ভাইবার মধ্যে ধরে। কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু ম্যাথ দিলে একই রকম। তো এইবার যদি আমরা ওই একটা জিনিসের ব্যাস বা ব্যাস নির্ণয় করতে যাই, বা ওই এই ক্ষেত্রেও এটা দিয়েও আমরা কিন্তু, আচ্ছা ব্যাসের জন্যই লিখতেছি, যে ব্যাস নির্ণয়ের জন্য এবার সূত্রটা এরকম হবে, কোন একটা তারের ব্যাস, সেটা হবে আগের দিন যেমন দুইটা রিডিং ছিল, একটা ছিল প্রধান স্কেল রিডিং বা MSR দিয়ে লিখছিলাম, আজকে একটা হচ্ছে এই যে রৈখিক স্কেল পার্ট বা রৈখিক স্কেলের জন্য রিডিং যেটা, সেটা হচ্ছে LSR, লিনিয়ার স্কেল রিডিং। এটার সাথে যোগ দিব এই যে বৃত্তাকার স্কেলের কোন দাগটা এটার সাথে মিলে গেছে, সেটা হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট বা সার্কুলার স্কেল রিডিং, SCSR। আগের দিন এখানে ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট ছিল, আজকে হচ্ছে লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট বা এলসি। ওকে, এভাবে আমরা বের করে ফেলতে পারবো। যেমন আমাদের যে একটু আগে ভিডিওটা দেখাইছি, ওখানে আমরা লিনিয়ার স্কেল, এই স্কেলের লাস্টে দেখা যাচ্ছিল, মানে এখানে একটা 5 ছিল আর এখানে 5.5 দাগটা দেখা যাচ্ছিল। ওকে, মানে এই দাগটা দেখা যাচ্ছিল, তাহলে সেই অনুযায়ী এটা হবে 5.5। আর এখানে মিলে গেছিল যে দাগটা, সেটা হচ্ছে এইখানে 20 ছিল, তার উপরের দাগটার সাথে মিলে গেছিল, তো ওইটা যদি 20 হয়, উপরের দাগটার সাথে যেটা সেটা হচ্ছে 21। তাইলে আমাদের ওই ভিডিও অনুযায়ী এই সার্কুলার স্কেল কে মিলে গেছে, এটা কিন্তু একটু খেয়াল রাখা লাগবে, এই যে এই অক্ষটা, অক্ষটা যেটার সাথে মিলে গেছে, তো এটা হচ্ছে 21। আর ইন্টু লিস্ট কাউন্টটা কত, লিস্ট কাউন্ট নর্মালি আমার এই যন্ত্রের মধ্যে, ওই যন্ত্রের মধ্যেও 0.01 লেখা ছিল মেবি। ওকে, তো লিস্ট কাউন্ট হচ্ছে 0.01। ওকে, বা আমাদের এটা বের করে নিতে হইতে পারে, যে বলে দিবে যে যন্ত্রটার মধ্যে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা এত, আর ইসের কি বলে ওই অতিক্রান্ত দূরত্ব এত, এভাবে বলে দিলে তাইলে আমরা পেয়ে যাব ভাগ দিয়ে। আই মিন পিচের মানটা জানা থাকবে আর ভাগ সংখ্যা জানা থাকবে, অথবা সরাসরি বলে দিতে পারে। তো এইটা যদি দেই, তাহলে টোটাল যে একটা মান আসবে, কত আসে রে এটা হিসাব করলে? এটা কিন্তু মিলিমিটারে, এটাও মিলিমিটারে, এই লিস্ট কাউন্টের
এককটাও মিলিমিটারে। এটা কত আসে একটু বল। 5.7। এভাবে নির্ণয় করে ফেলতে পারবো, একই জিনিস, কোনো কঠিন কিছু দিবে না। বরং এইটা ইসের তুলনায় সহজ, ওই আমাদের ভার্নিয়ার স্কেলের তুলনায় সহজ, কারণ এখানে বলবে না ওই 20 ঘরের সাথে 19 ঘর মিলে যাচ্ছে বা এরকম। হয় লিস্ট কাউন্টটা পুরাপুরি বলা থাকবে যে 0.01 মিলিমিটার অথবা 0.05 মিলিমিটার, অথবা বলে দেওয়া থাকবে যে এটার পিচ এত আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এত, ওই ভাগ দিয়ে বের করে নিব। ওকে, আর বাকি জিনিস সহজ। সবাই কি বুঝছিস এইটুক? এই বুঝছিস সবাই, সিফাত বুঝছিস? আর সুযোগ হলে সামনাসামনি এটা যখন দেখাবো তখন আরেকবার কোনটা বলবো। আচ্ছা, এলএসআর এটা মানে বুঝাচ্ছি রৈখিক স্কেল পার্ট। রৈখিক স্কেল পার্টটা কি? এই যে এই বৃত্তাকার স্কেল, আমি তো এই যে এটাকে আগে ইয়া করে ফেললাম, ধর লক করে ফেললাম ওই কলমটা বা কিছুকে এখানে রাখার পরে। তো এই এলএসআর এটা হচ্ছে এই যে রৈখিক স্কেল বরাবর এই আমি যে জায়গাটায় হাত দিয়ে রাখছি, এই জায়গায় এইটুক দেখা যাচ্ছে, এটুক দেখা যাচ্ছে। আমার ওই যে একটু আগে যে ভিডিও দেখাইলাম সেই ভিডিও অনুযায়ী ঠিক বৃত্তাকার স্কেলের আগে 5 দেখা যাচ্ছিল, এখানে একটা দাগ দেখা যাচ্ছিল। তার মানে এটা যদি 5 হয়, এটা হচ্ছে 5.5, তারপরে হচ্ছে 6। তাহলে এই 5.5 টুকু আমি এখানে লিখছি, এটা হচ্ছে রৈখিক স্কেল পার্ট। আর আমি যে ভিডিওটা দেখাইছি সেখানে এরকম ছিল, বৃত্তাকার স্কেলের এই 20-এর উপরের যে দাগটা, সেই দাগটা এটার সাথে মিলে গেছিল, এই যে এই অক্ষটার সাথে। তাহলে এটা 21 নাম্বার দাগ। যে দাগটা মিলে গেছে বৃত্তাকার স্কেলে সেটা হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, সেটা হচ্ছে 21। আর এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর কি আচ্ছা শোন, এটা হচ্ছে মেইন স্কেল, এটা রৈখিক স্কেল। ওকে, আমাদের দুইটা পার্ট নিতে হবে, রৈখিক স্কেল থেকে বৃত্তাকার স্কেল থেকে। রৈখিক স্কেলের কোন টুক নিব? নিব হচ্ছে এই বৃত্তাকার স্কেলটা, রৈখিক স্কেলটাকে তো ঢেকে রাখছে, এই রৈখিক স্কেলের যেটুকু অংশ বের হয়ে আছে সেইটুকের পার্ট নেব। তো এইখানে বের হয়ে আছে কোনটুক, আমি যে ভিডিওটা দেখাইছি আমি সেই অনুযায়ী এখানে মানটা লিখছি। যে ভিডিওটার মধ্যে এই ঠিক বৃত্তাকার স্কেলের আগে এরকম দুইটা দাগ ছিল, একটা বড় একটা ছোট। আর বড় দাগটার মধ্যে 5 লেখা ছিল, ছোট দাগটায় কিছু লেখা ছিল না। তার মানে এটা এই প্রত্যেকটা বড় দাগ হচ্ছে এই যে 4, এটা হচ্ছে 4.5, এটা 5, এটা হচ্ছে 5.5। তাহলে আমার এই দাগটা দেখা যাচ্ছে, তার মানে এইটার রিডিংটা আমি নিব 5.5। হইতে পারে ঠিক এটার কাছাকাছি 6 আছে, কিন্তু আমি 6 নিব না, ঠিক যেটা দেখতে পারতেছি, যেটা বাইরে লাস্ট দেখা যাচ্ছে সেটাই নিব। তো এটা হচ্ছে 5.5, ওইটা লিখছি। আর বৃত্তাকার স্কেল থেকে কোনটা নিব? যেটা মূল স্কেলের এই যে বা এই রৈখিক স্কেলের যে অক্ষের সাথে যে দাগটা মিলে গেছে। তো অক্ষের সাথে এখানে আমার ভিডিওতে 20-এর উপরের যে দাগটা সেটা মিলে গেছিল, যেটা মিলবে সেটাই নিব আমি, 21টা নিব। আর যদি এরকম হয় এমন একটা দাগ যেটা মেলে নাই, তার মাঝামাঝি পড়ছে, এরকম একটা অবস্থা, ধর 20-এর পর 21, 20 আর 21-এর মাঝখানে আছে অক্ষটা, এটা 20, এটা ধরে 21 নাম্বার দাগ, তার মাঝখানে আছে। তখন আমি কোন দাগটা নিব? যেটাকে ক্রস করছে, 20 নিব, 21 নিব না। ওকে, আচ্ছা, তাহলে যে দাগটা মিলে গেছে সেটাকে নিব। তো সেইটা নিলাম 21। আর হচ্ছে সাথে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টটা কিভাবে বের করছি? সেটা হচ্ছে ওই পুরাপুরি একবার ঘুরাইলে যে দূরত্ব অতিক্রম করে, পিচকে বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ কাটা আছে সেটা দিয়ে ভাগ দিছি। ওকে, তো এটা পরীক্ষায় বলে দেওয়া থাকবে যে পিচ এত আর ওই স্কেলের ভাগ সংখ্যা এত, তখন আমরা এলসিটা বের করে নিব, অথবা কখনো এলসি পুরোপুরি দিয়ে দিয়ে থাকতে পারে। এইটা ভার্নিয়ার স্কেলের তুলনায় সহজ, কারণ ভার্নিয়ার স্কেলে আবার ওই যে 20 ঘর 19 ঘরের সাথে ওখানে একটু বড় ক্যালকুলেশন করে আবার বের করে নিতে হইতো। আচ্ছা, ওইটা বেশি আচ্ছা, তো আসলে অ্যাকচুয়ালি এটা হাতে নিয়ে দেখতে পারলে তাইলে এত কঠিন কিছু লাগতো না। ল্যাবে আশা করি যদি তোদের, ল্যাবে যদি তোদের এটা করা হয়, জানি না ল্যাবে তোদের এটা করাইছে কিনা। আচ্ছা, যদি এটা করা হয় তাইলে কঠিন লাগবে না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা এবার পরের টপিকটা আসতেছি, এই চ্যাপ্টারের লাস্ট টপিক। হ্যাঁ, এই লাস্ট টপিক একটু ছোট্ট, মানে যেটা থেকে মেইনলি অঙ্ক আসে, ঘ নাম্বারের অঙ্ক আসে, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি। আগের দিনই বলছি যে এরকম ত্রুটি থাকতে পারে। ত্রুটি কত টাইপের হইতে পারে আবার,
সেটা নির্ভর করে যে, দাঁড়া একটু, আমরা নর্মালি কাঠের স্কেলগুলা বা ওই স্টিল স্কেলগুলো যখন আগে ইউজ করতাম, বা এখন যারা ইউজ করি, বা প্লাস্টিকের স্কেল যেটাই বলি না কেন, ওই স্কেলগুলোতে নর্মালি অনেকদিন ইউজ করার পরে যে ব্যাপারটা হয়, ধর একদম প্রথম দিকে তো ধর একটা স্কেলের কর্নার গুলা শার্প থাকে, তা আমি এখান থেকে জিরো টিরো সব বোঝা যায়, আস্তে আস্তে এগুলা ক্ষয়ে এরকম এরকম হয়ে যায়। ওকে, তো তখন যেটা হয়, স্কেল দিয়ে কোনো একটা দৈর্ঘ্য মাপতে গেলে, যেহেতু এখানে যে এক্স্যাক্টলি একটু কম বেশি হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা একটা ভুল হবে, ওই একটা ত্রুটি আসবেই আমার সেই পরিমাপ করতে গেলে, যদি যন্ত্রের মধ্যে এরকম কোনো প্রবলেম থাকে। তো এই আরো কিছু ত্রুটি আছে, সেটা আমার চোখের দেখার প্রবলেম হইতে পারে, আমি চশমা ইউজের কারণে হইতে পারে এরকম। তো এই ত্রুটিগুলোকে নর্মালি তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দৈব ত্রুটি, ত্রুটিগুলা হচ্ছে পরিমাপের ত্রুটি, আমি একটু লিখতেছি, পরিমাপের ত্রুটি। এক নাম্বার হচ্ছে দৈব ত্রুটি, মানে এটার উপরে আমাদের হাত নাই, হুট কোনো কারণে ভুল হয়ে গেছে। ওকে, সেকেন্ড হচ্ছে আহ, যান্ত্রিক ত্রুটি, এটা হচ্ছে যন্ত্রের মধ্যে প্রবলেম, ওই যে স্কেল যদি ওরকম অবস্থা হয়, অথবা অনেক দিন ইউজ করার কারণে এই যে আমারটারে অলরেডি ঝাপসা হয়ে গেছে ইয়াগুলা, এই জং পড়লে, বা ধর কোনো স্ক্রু যদি আহ, ধর এখানে এই যে এখন শার্পলি মুভ করতেছে, এরকম হয়ে গেল যে কোনো একটা লুজ হয়ে গেল, তাতে কম বেশি হইতে পারে, তার মানে এটা যন্ত্রের মধ্যে যদি কোনো প্রবলেম হয়, তাহলে সেটা হচ্ছে যান্ত্রিক ত্রুটি। আর লাস্ট হচ্ছে ব্যক্তিগত ত্রুটি, মানে হচ্ছে ওই বললাম চশমা, কারো কেউ চশমা ইউজের কারণে এটা হইতে পারে, অথবা কারো ওই দেখতে প্রবলেম হইলো বা অন্য এরকম, সেটা তাদের এটা যার যা এক একজনের এক এক রকম হইতে পারে। এইটার জন্য যে পরিমাপ করতেছে শুধু তার কারণেই ভুলটা আসতেছে, এটাই হচ্ছে ওই যন্ত্র দিয়ে যতজনেই পরিমাপ করুক সবার জন্যই ভুল আসবে এরকম। আর এটা একটা হুটহাট ব্যাপার, যে কোনো সময় হয়ে যাইতে পারে। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা বলি যে ভুলে এটা হয়েছে, সেটা অ্যাকচুয়ালি এই জিনিসটা, ভুলে হওয়া যেটা সেটা এইটা। আর এই এই সবগুলো অ্যাকচুয়ালি চাইলে আমরা এড়াইতে পারতেছি। ওকে, এবার আসি, বুঝি নাই। আচ্ছা, এবার আসি, আমরা যদি এখন এই ক্ষেত্রে একটা যন্ত্রের মধ্যে, আমরা এখন যান্ত্রিক ত্রুটি নিয়ে কথা বলবো, এই দুইটা নিয়ে আমাদের কোনো কথা নাই, যান্ত্রিক ত্রুটি নিয়ে কথা। তো এই যান্ত্রিক ত্রুটি আছে এরকম একটা যন্ত্র দিয়ে যখন আমি কোনো একটা কিছু মাপতে যাব, ধরো ওরকম একটা স্কেল দিয়ে যদি আমি একটা দৈর্ঘ্য মাপতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই স্কেল দিয়ে, যে স্কেলটার এরকম প্রবলেম আছে, সেই স্কেলটা দিয়ে যে মানটা আমি নির্ণয় করলাম সেটাকে আমরা বলতেছি আহ, আপাত পরিমাপ, মানে আর কি। আচ্ছা, ওকে, ওই স্কেল দিয়ে যেটা মাপবো সেটা কিন্তু আমার অ্যাকচুয়াল মাপ না, সেটাকে আমরা বলতেছি আপাত পরিমাপ। মানে ওই যে স্কেলটার মধ্যে দেখতেছি স্কেলটার এরকম প্রবলেম, যে এই সাইডটা শার্প না। ওকে, অথবা এরকম হইলো যে এইখানকার দাগ বোঝা যাচ্ছে না, বা ওখানে কোথাও একটা দাগ বোঝা যাচ্ছে না, এরকম হইলো, তাই ওই স্কেল দিয়ে যে দৈর্ঘ্যটা আমি মাপতেছি সেটা কিন্তু অ্যাকচুয়াল না, সেটা আপাত পরিমাপ। তো এই স্কেলটা ব্যবহার করতে গিয়ে আমার কত ত্রুটি হয়, তাহলে সেটা আমি ধর এরকম দেখা গেল যেখানে আই মিন এখানে এক্স্যাক্টলি প্রথমের 0.5 পরিমাণ, 0.5 মিলিমিটার পরিমাণ ঠিক মতো বোঝা যাচ্ছে না, এরকম হইলো। ওকে, বা ওইখানে ওরকম শার্পনেসটা নষ্ট হয়েছে, তাইলে এই স্কেল দিয়ে 0.5 মিলিমিটার, এই স্কেল দিয়ে মাপার সময় আমার 0.5 মিলিমিটার পরিমাণ দৈর্ঘ্য কম বেশি হইতে পারে। মানে আমি এই স্কেল দিয়ে যখন একটা জিনিসের দৈর্ঘ্য 5 মিলিমিটার মাপলাম, সেটা 5.5 মিলিমিটার হইতে পারে, অথবা 4.5 মিলিমিটার হইতে পারে। ওকে, মানে ওই 0.5 এর কম বেশি হচ্ছে। তার মানে সেই ক্ষেত্রে প্রকৃত দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই, বা প্রকৃত পরিমাপ বের করতে চাই, প্রকৃত পরিমাপ এটা যদি বের করতে চাই, এই আপাত পরিমাপের সাথে আমার ওই যে কতখানি কম বেশি সেটাকে
প্লাস মাইনাস করে দিতে হচ্ছে, মানে এই ত্রুটির মানটাকে আমি প্লাস মাইনাস করে দিব। তার মানে আমি যদি এই স্কেল দিয়ে কোনো একটা জিনিসের দৈর্ঘ্য 7 মিলিমিটার মাপি, তাহলে অ্যাকচুয়ালি তার দৈর্ঘ্যটা যদি আমি ধরলাম যে এখানে 0.5 মিলিমিটার কম বেশি হয়, তার প্রকৃত দৈর্ঘ্যটা তার মানে হবে 7.5 মিলিমিটার, বা 7 থেকে 0.5 মিলিমিটার কম, মানে 6.5 মিলিমিটার। কথা কি বোঝা গেছে? এটুকু বুঝছিস কিনা? মানে আমি এটা মাপছি এই স্কেল দিয়ে, কিন্তু এটাও আমি জানি যে এই স্কেল দিয়ে মাপলে ভুল হয়। কতখানি ভুল হয়? ওই যে 0.5 মিলিমিটার কম বেশি হয়। ওকে, তাইলে এটা আমি মাপছি, তার মানে অ্যাকচুয়াল যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা হইতে পারে 0.5 মিলিমিটার বেশি, আই মিন 7.5 হইতে পারে, যোগ করছি, অথবা সেটা অ্যাকচুয়ালি 7 থেকে 0.5 মিলিমিটার কম হইতে পারে, মানে 6.5 হইতে পারে। তার মানে যন্ত্রের অ্যাকচুয়াল দৈর্ঘ্যটা 6.5 থেকে 7.5 এর মধ্যে কিছু একটা হইতে পারে। যেটা আমি মাপছি এটা এক্সাক্ট না। কথা বুঝছি সবাই? আচ্ছা, তাহলে এই সব ক্ষেত্রে আমার কত পার্সেন্ট ত্রুটি হইল, বা আমি কি পরিমাণ ভুল করলাম, সেটা বের করার জন্য একটা ক্যালকুলেশন, যাতে আমরা আহ, একটা ক্যালকুলেশন করার পরে, ওই যেমন তোরা যখন প্র্যাকটিক্যাল লিখিস লাস্টে লিখতে হয়, আহ, একদম লাস্টে মতামত বা এই টাইপের একটা কিছু লিখতে হয় না? কি যেন ছিল এটা, সতর্কতার সাথে তার আগে আরেকটা কিছু একটা ছিল আর কি। উম, আচ্ছা, যা হোক, আমার খেয়াল নেই। তো কি লিখতাম লাস্টে? সতর্কতার আগে আর কিছু লেখা লাগতো? ফলাফলের পরে এরকম কিছু ছিল, ডিসকাশন টাইপের, ডিসকাশন ছিল। আচ্ছা, ডিসকাশন, আচ্ছা আচ্ছা, যা হোক, মানে ইয়াতে মনে হয় তোদের আহ, এটা এই জিনিসটা উল্লেখ করে দিতে হয়। আচ্ছা, তোদের হয়তো নাই, আই মিন যখন ইয়াতে আহ, একটু অনার্স লেভেলের প্র্যাকটিক্যাল গুলাতে এরকম লাস্টে ডিসকাশন লিখে দিতে হয়, যে এখানে কিরকম ভুল টুল হইতে পারে, বা কত পার্সেন্ট আমি যে রেজাল্টটা করছি এর মধ্যে কতখানি ভুল থাকতে পারে, মানে এই জিনিসগুলো উল্লেখ করে দিতে হয়। তো ওখানে আমি একটা রেজাল্ট বের করার পরে বলে দিব যে আমার যে যন্ত্রটা ইউজ করছিলাম এখানে এরকম যান্ত্রিক ত্রুটি ছিল, তাহলে আমার রেজাল্টটা এরকম এত পার্সেন্ট কম বেশি হতে পারে। তো এই যে এই জিনিসটা বলে দিব, সেই জিনিসটা যে ওয়েতে বলবো, তো সেটা বের করার জন্য আমরা আহ, যে টার্মটা ইউজ করব সেটার নাম হচ্ছে আপেক্ষিক ত্রুটি। আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি জিনিসটা কি? আমার ভুল হয়, এখানে ত্রুটি হওয়ার সম্ভাবনা কতটুকু, ত্রুটি হয়েছে কতটুকু, বা ত্রুটি হয় কতটুকু, সেটা হচ্ছে 0.5। ওকে, আর আমি মাপছি 7 মিলিমিটার, ওটা হচ্ছে আমার মেইন মানটা ছিল। তার মানে আপেক্ষিক ত্রুটিটা এরকম যে 7 মিলিমিটার পরিমাপের মধ্যে ভুল হয় 0.5 মিলিমিটার। তাইলে 1 মিলিমিটার পরিমাপের মধ্যে কতখানি ভুল হয়, আর 100-এর মধ্যে কতখানি ভুল হয়, মানে এরকম শতকরায় প্রকাশ করতেছি। ওকে, পয়েন্ট ইন্টু 100%। তো এই জিনিসটাকে আমরা আপেক্ষিক ত্রুটি হিসেবে বলতেছি, যে আমি 7 মিলিমিটার যখন দৈর্ঘ্য মাপছি, ওই 7 মিলিমিটার, এটা কিন্তু আপাত পরিমাপটা, 7 মিলিমিটার দৈর্ঘ্য মাপার মধ্যে ভুল হচ্ছে 0.5। তাইলে 1-এর মধ্যে কত হয়, 100-এর মধ্যে কত হয়, এরকম ব্যাপার। তার মানে এই ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা বলতেছি আপেক্ষিক ত্রুটি। তাহলে আপেক্ষিক ত্রুটিটাকে এইভাবে লিখতে পারি যে ত্রুটির মান, উপরে হচ্ছে ত্রুটি, কতখানি ত্রুটি হয়েছে আমার, আর নিচে হচ্ছে আমি যে জিনিসটা মাপছি, মানে আমি এটাকে এভাবে লিখতে পারি যে আহ, আপাত পরিমাপ, আপাত পরিমাপের মান ইন্টু 100%, এটাকে আমরা বলতেছি আপেক্ষিক ত্রুটি। তো এইটার ম্যাথ আসবে, তো এইটার ম্যাথ কিরকম আসবে আহ, বলতেছি। আচ্ছা, আমি ম্যাথ কিন্তু তাইলে 3টা টাইপের দেখাইলাম। ফার্স্ট হচ্ছে ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেলে এরকম বলে দিবে 3টা টাইপ, ভার্নিয়ার স্কেলের জন্য, স্ক্রু গজের জন্য, আর এটার জন্য, এই 3টা টাইপের ম্যাথ। তাহলে ভার্নিয়ার স্কেলের ম্যাথটা আরেকবার একটু মনে করাই দিই। ভার্নিয়ার স্কেলে 2টা রিডিং থাকবে, একটা হচ্ছে
প্রধান স্কেল পার্ট আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল পার্ট। ওকে, একটা ছিল হচ্ছে MSR মেইন স্কেল রিডিং, আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং ইনটু ভিসি ভার্নিয়ার কনস্ট্যান্ট। এটা গুণ দিয়ে আমরা রিডিংটা বের করব। ওকে, আর দিয়ে বুঝেছি, বা লেন্থ দৈর্ঘ্যটা বের করব। ওকে, তো এইটা বের করতে গিয়ে পরীক্ষায় এটা দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, এইটা বের করতে হবে, যত কাহিনী করবে এইটা নিয়ে। ওকে, যে এইটা কখনো সরাসরি বলা থাকবে যে ভার্নিয়ার ধ্রুবক এত, কখনো ওই যে ইয়া বলে দিবে যে ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত আর ভাগ সংখ্যা কত, ওই যে শর্টকাটে যেটা বের করা যায় বলছিলাম। আর কখনো বলে দিবে 20 ঘরের সাথে 19 ঘর মিলে যায়, আর 10 ঘরের সাথে 8 ঘর মিলে যায়, এরকম বলে দিবে। তার মানে এটা নিয়ে কাহিনী করবে। আর যেটা হচ্ছে ইসের একটু আগে আজকে দেখছি যেটা ডায়ামিটার বা ব্যাস নির্ণয় করছি যখন স্ক্রু গজের ক্ষেত্রে, এটা ছিল লিনিয়ার স্কেল রিডিং প্লাস সার্কুলার স্কেল রিডিং ইনটু এলসি। এটাও দেওয়া থাকবে, এটাও দেওয়া থাকবে, আবার ওইখানে কাহিনীটা করবে। তবে এইখানে কাহিনী করার সম্ভাবনাটা কম, মানে আর কি বেশি পেঁচানো না। পিচ বলে দিবে, ভাগ সংখ্যা বলে দিবে, যদি পেঁচায় আর কি, তাহলে ওই পিচ আর ভাগ সংখ্যাকে ভাগ দিয়ে আমরা ওই এলসি বের করে নিব, অথবা এলসি পুরাপুরি দেওয়া থাকবে। গেল। থার্ড নাম্বার হচ্ছে এইটা, এই তিনটা টাইপের ম্যাথ আসবে। তো আপেক্ষিক ত্রুটি কি পরিমাণ ত্রুটি, পার্সেন্টে কতখানি ত্রুটি হয়েছে সেটা বের করতে বলবে। একটা ম্যাথ দেখে শেষ করতেছি। ধর কোশ্চেনটা হচ্ছে বইয়েরই ম্যাথ, এটা যে বলা হয়েছে যে একটা বই বইয়ের দৈর্ঘ্য নির্ণয় করা হচ্ছে। ওকে, তো বই না সরি একটা বইয়ের দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে 10 সেন্টিমিটার পাওয়া গেছে। তার মানে আপাত দৈর্ঘ্য এটা যেটা আমি মাপছি, আপাত দৈর্ঘ্য সেটা পাওয়া গেছে হচ্ছে 10 সেন্টিমিটার। তো বলছে যে এই বইটা, এই যে স্কেল ইউজ করে আমি দৈর্ঘ্যটা মাপছি সেটা দিয়ে, সেটা স্কেলটা ইউজ করতে গেলে এই স্কেলটায় ত্রুটি হয় হচ্ছে 10%। তো এই স্কেলটা দিয়ে আমার ত্রুটি হয় হচ্ছে 10%, এটা বলে দেওয়া আছে। আর তো আমাকে বলছে যে এইবার ওই বইটার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি, যেহেতু দৈর্ঘ্যের মধ্যেই আমার ভুল হয়েছে, ক্ষেত্রফলে কিরকম ত্রুটি হবে, ক্ষেত্রফলে কতখানি ভুল হবে, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি কত, এটা বের করতে বলছে। তাহলে আমার দৈর্ঘ্যতে আমি যে দৈর্ঘ্যটা নির্ণয় করছি 10 সেন্টিমিটার ওই স্কেল দিয়ে, এটা কিন্তু এটার মান কিন্তু 10 সেন্টিমিটার না, 10 সেন্টিমিটারের চেয়ে 10% বেশি হইতে পারে বা 10% কম হইতে পারে। তো আমি একটু সেটা লিখতেছি, অ্যান্সারটা আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি, বা সলিউশনটা। তো আমার দৈর্ঘ্যে সর্বনিম্ন মানটা কত হইতে পারে, দৈর্ঘ্যের সর্বনিম্ন মান বা আপাত দৈর্ঘ্যের সর্বনিম্ন মান, যেটাই বলি না কেন, ওই যে আমরা যেমন বলছিলাম যে 6.5 থেকে 7.5 এর মধ্যে হইতে পারে, সর্বোচ্চটা ছিল 7.5 আর সর্বনিম্নটা ছিল 6.5, একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রে দৈর্ঘ্যের সর্বনিম্ন মানটা হইতে পারে 10 থেকে 10% কম। 10-এর 10% মানে হচ্ছে 10-এর 10%, মানে 10-এর 10/100, এত সেন্টিমিটার। তাহলে সেটা হচ্ছে 9 সেন্টিমিটার। তার মানে এই স্কেল দিয়ে যে মাপটা আমি পাইছি 10 সেন্টিমিটার, সেটা 9 সেন্টিমিটারও হইতে পারে আবার, এবং সর্বোচ্চ এখানে আমি চাইলে আপাত দৈর্ঘ্যের লিখতে পারি। সর্বোচ্চ মান কত হইতে পারে, 10 প্লাস 10-এর 10/100, মানে 10 তো নির্ণয় করছিলাম, এই 10-এর 10/100, এখানে 5 বললে এটা 5-এর হয়তো এরকম, এত সেন্টিমিটার। আর যদি বলতো যে 5% ত্রুটি হয়েছে, তাহলে লিখতাম 10 প্লাস 10-এর 5/100 এরকম। তো এই ক্ষেত্রে 11 সেন্টিমিটার হইতে পারে। তার মানে আমার দৈর্ঘ্যের সর্বোচ্চ মানটা যেটা আমি 10 পাইছি, সেটা অ্যাকচুয়ালি 11 হইতে পারে, 11 সেন্টিমিটার হইতে পারে, 9 সেন্টিমিটার হইতে পারে, দুইটার মধ্যেই থাকতে পারে। তাইলে আমি দৈর্ঘ্য দুই রকম মান হইতে পারে, সর্বনিম্ন এটা, সর্বোচ্চ এটা, এর মধ্যে থাকতে পারে। তাহলে ক্ষেত্রফলও তো এই অনুযায়ী হবে। তো একটা বই নর্মালি বর্গাকার,
নরমালি বর্গাকার, আমরা ধরে নিচ্ছি যে বইটা এই ক্ষেত্রে বর্গাকার ছিল, যদি বর্গাকার না হয়তো বলে দিত দৈর্ঘ্য এত প্রস্থ এত, তাহলে আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য দৈর্ঘ্য স্কোয়ারের যে সূত্র, তাইলে ক্ষেত্রফল, আচ্ছা আমি আপাত দৈর্ঘ্য দিয়ে যদি ক্ষেত্রফল বের করি সেটা কত, সেটা আগে লিখতেছি। আপাত ক্ষেত্রফল, আচ্ছা কোশ্চেনটা থাকুক, দেখতে সমস্যা হচ্ছে কি, এই যে আপাত দৈর্ঘ্য যদি এইটা ছিল আপাত দৈর্ঘ্য, তাহলে এই দৈর্ঘ্য ইউজ করে যদি ক্ষেত্রফল বের করি তাহলে আসে 10 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এটা কিন্তু স্কেল দিয়ে মাপছি যেটা আমি সেই অনুযায়ী, কিন্তু এই মানটাও আমার ঠিক না, এটার তুলনায় 10% বেশি হইতে পারে বা 10% কম হইতে পারে, এরকম ব্যাপারটা ছিল আর কি। তো ওটা ছিল দৈর্ঘ্যের ক্ষেত্রে, এখন ক্ষেত্রফলের ক্ষেত্রে কি রকম হইতে পারে সেটা একটু দেখতেছি। তাহলে ক্ষেত্রফলের ক্ষেত্রে আমার যে মানটা আসছে 100 সেন্টিমিটার স্কোয়ার, এই মানটা 100 না হয়ে হইতে পারে 9 স্কোয়ার সর্বনিম্ন, সর্বোচ্চ হইতে পারে 11 স্কোয়ার। তার মানে এই ক্ষেত্রফলেরও আমি দুইটা মান পাচ্ছি, সর্বোচ্চ যে আপাত ক্ষেত্রফলের, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আপাত লেখা উচিত না, এটা আপাত না, সরি সরি, এটা হচ্ছে ওই আপাত দৈর্ঘ্য তো বের করছি, এটা হচ্ছে প্রকৃত দৈর্ঘ্যের সর্বনিম্ন মান, হ্যাঁ এটা প্রকৃত, কিন্তু এটা আপাত না, সরি, প্রকৃত হবে, কারণ আমরা ওই ত্রুটি যোগ বিয়োগ করে করছি। তাহলে এই ক্ষেত্রফল, আপাত ক্ষেত্রফল ওইটা আসছে, তাহলে প্রকৃত ক্ষেত্রফলের সর্বনিম্ন মান কত হইতে পারে, সর্বনিম্ন মান হইতে পারে এই যে এটা স্কোয়ার করলে যেটা হয় 9 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার, মানে হচ্ছে 81 সেন্টিমিটার, এরকম একইভাবে এই সবাই একটু খেয়াল রাখি, সেটা কিন্তু আপাত না, এটা প্রকৃত হবে। এটার সর্বোচ্চ মান, সর্বোচ্চ মানটা আসতে পারে ওই 11 স্কোয়ার সেন্টিমিটার স্কোয়ার বা 121 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ওকে, তার মানে আমার ক্ষেত্রফল যে নির্ণয় করতে পারি ওই স্কেল দিয়ে মাপার পরে, তো আমার ক্ষেত্রফলের মানটা 100 তো আমার ওই স্কেল দিয়ে আসে, কিন্তু বাস্তবে মানটা 121 হইতে পারে অথবা 81 হইতে পারে। তাহলে আমার ত্রুটি কেমন হইলো, ত্রুটি কিন্তু আমি দুই ভাবে বের করতে পারি। এই কার্ডটা থেকে সাউন্ড আসতেছে রে, একটু মিউট কর। ওকে, এখন আসি আমাদের এই যে ত্রুটি, তার মানে আমার ত্রুটি দেখ দুই রকম হইতে পারে। একটা হচ্ছে যদি আমি এইটার সাথে এটাকে মিলাই, 100 থেকে 81 বাদ দিলে 19 19 সেন্টিমিটার স্কোয়ার আমার ত্রুটি হইতে পারে। আবার যদি এটার সাথে চিন্তা করি যে 121 আর 100, তাহলে আমার 21 সেন্টিমিটার স্কোয়ার হইতে পারে। তার মানে আমার ত্রুটির মধ্যেও কিন্তু আবার ত্রুটি হওয়ার সম্ভাবনাটা, ত্রুটি যেটা হবে তার মধ্যেও কিন্তু আবার ছোট বড় আছে। সর্বোচ্চ ত্রুটি হইতে পারে 21 সেন্টিমিটার স্কোয়ার, সর্বনিম্ন ত্রুটি হইতে পারে 19 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, এখন আমি এই ক্ষেত্রেও সর্বোচ্চ মানটাকে নিব, যে আমার ভুলের পার্সেন্ট যখন আমি নির্ণয় করতে যাব সর্বোচ্চ কত ভুল হইতে পারে সেই দিকেই দেখব, নিম্নটা দেখব না আর কি। তাহলে আমরা এই ক্ষেত্রে একটু লিখে নিব যে এটা একটু লিখি যে সর্বোচ্চ ত্রুটি, আমরা সর্বোচ্চ মানটা নিব, সর্বোচ্চ ত্রুটি হইতে পারে 121 মাইনাস 100 সেন্টিমিটার স্কোয়ার বা 21 সেন্টিমিটার স্কোয়ার। আমরা কিন্তু ওইদিকে 19 সেন্টিমিটার স্কোয়ারও কিন্তু একটা ছিল, কিন্তু সবসময় সর্বোচ্চটা নিয়ে কাজ করব, সর্বোচ্চ কত ভুল হইতে পারে। তাহলে এবার আমাদের আপেক্ষিক ত্রুটিটা নির্ণয় করব, আপেক্ষিক ত্রুটি, তাহলে আপেক্ষিক ত্রুটি ক্ষেত্রফলের আর কি, ক্ষেত্রফলে, ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি তাহলে কত আসতেছে, লাস্টে যে ত্রুটি পাইলাম সেটা, আর যেটা আপাত ক্ষেত্রফল পাইছিলাম এই যে এটা 100 ইন্টু 100%, তাহলে আমাদের 21% আসতেছে আমাদের ত্রুটির মান। ওকে, এটা হবে আমাদের ফাইনাল অ্যান্সার। এটা যদি আমার এখন, হ্যাঁ ভেবো, না না, সর্বোচ্চ মান থেকে
এই ক্ষেত্র সর্বনিম্ন মানটা না, কিন্তু যেটা আপাত মানটা বাদ দিব। তার মানে সর্বোচ্চ ত্রুটিটা আমরা বের করব ত্রুটির সর্বোচ্চ মান থেকে আপাত মানটা বিয়োগ করব। সবকিছুর বেজ হবে এই আপাত মানটা। ওকে, এই যে এখানে বেজটা আপাত মানটা। কেউ যদি মানে সর্বনিম্ন ত্রুটি সর্বোচ্চ ত্রুটি, এখন ভুল একটা জিনিস ভুল হবে, তাহলে ভুল হওয়ার ক্ষেত্রে তুই একটা মানুষকে যখন জানাবি যে ভাই আপনার এতখানি ভুল হইতে পারে, অবশ্যই সর্বোচ্চ যতখানি সেটাই বলবি, সর্বনিম্নটা বলবি না। তো এই যন্ত্রটা ইউজ করে এই যন্ত্রটা ইউজ করলে হাইয়েস্ট 21% ত্রুটি হইতে পারে, আমরা এটাই বলবো। সর্বনিম্নটা বলে তো লাভ নাই, কারণ এর উপরে ভুলটা কত হবে সেটা তো সে জানতেছে না তখন। তো এই ক্ষেত্রেও দুইটা ত্রুটি বের করা যায়। তো একটা সর্বনিম্ন ত্রুটি ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি, আর সর্বোচ্চ, সবসময় আমরা সর্বোচ্চটা দিয়েই কাজ করব। তো এটা যদি ক্ষেত্রফল না বলে আয়তন বলতো, তাহলে আমরা ওই যে সবগুলা কিউব কিউব করতাম, এটাকে 10 কিউব করতাম, তারপরে ওই ওটাকে করতাম হচ্ছে 9 কিউব, আর ওটাকে 11 কিউব, এভাবে করতাম। আচ্ছা, আরো একটা ব্যাপার, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা আলাদা করে দেওয়া থাকতো, যে দৈর্ঘ্যের মধ্যে এত ত্রুটি হয়, ক্ষেত্রফলে এত, প্রস্থে এত ত্রুটি হয়, তাহলে আমরা প্রত্যেকটার জন্য এরকম আলাদা আলাদা করে বের করতাম যে দৈর্ঘ্যের সর্বোচ্চ মান এত, দৈর্ঘ্যের সর্বনিম্ন মান এত, আবার প্রস্থের সর্বোচ্চ মান এত, প্রস্থের সর্বনিম্ন মান এত, এভাবে আয়তনের ক্ষেত্রেও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটার জন্যই বের করতাম ওভাবে। তো এরকম করে অঙ্কগুলো আসতে পারে, তোরা একটু টেস্ট পেপার বা গাইড দেখিস, কিন্তু সবগুলার মেইন। হ্যাঁ ভাই বল। আচ্ছা, ওর কোশ্চেন হচ্ছে যেহেতু ত্রুটির মধ্যে আমরা সবসময় সর্বোচ্চ নিয়েই কাজ করি, তাহলে মানের ক্ষেত্রে সর্বনিম্ন নেওয়ার দরকার কি? তো ব্যাপার হচ্ছে যে ডিফারেন্স, ডিফারেন্সটা দেখানোর জন্য, যে ধর এখানে 21 আর ওইদিকে ছিল হচ্ছে 19, তো আর এরকম হইতে পারে যে ওইদিকে কমে যাওয়ার পার্সেন্টটা, কমে যাওয়ার যে ইয়াটা, আহ, এই যে ডিফারেন্সটা, ডিফারেন্সটা এরকম হইতে পারে, এখানে 21 আর 19 মান আসছিল, 21টা বড়। 21টা পাইছি কিভাবে, যখন ওই যে মানে আর কি বৃদ্ধির ক্ষেত্রে, আর হ্রাসের ক্ষেত্রে পাইছি 19। কিন্তু কখনো এরকম হইতে পারে এই ডিফারেন্সটা ওই হ্রাসের ক্ষেত্রেই বেশি আসছে, এরকম হইতে পারে। কথা কি বুঝলি? ওর কোশ্চেনটা কিন্তু একটা ভালো কোশ্চেন ছিল, যে আমরা যদি সব সময় এই যে আপনি আমার এই অঙ্কের জন্য আমি কিন্তু একটা অঙ্কই দেখাইছি, এরকম অঙ্ক আসতে পারে যে আমরা ওই যে এরকম করলাম না, 19 আর 21 যে দুইটা পাইলাম, ওই মানটা এরকম হইতে পারতো, মানে নিচের দিকে কমে গেছে বেশি, মানে 100 থেকে ওইদিকে 81, ওই মানটা 100 থেকে 71 হইতে পারতো, আর এইদিকে 100 থেকে 21 হইতে পারতো। কথা বুঝছিস? এই জন্য দুইটাই দেখানো উচিত, তারপরে আমরা ডিসিশন নিব যে এইটা বড়, বড় মানটা নিয়ে কাজ করব। সবাই কি বুঝছিস আমি কি বলতে চাইলাম? হ্রাস পাওয়ার হারটা এরকম হইতে পারে, 100 আর 81 ছিল, সামনে ছিল 121, এরকম হইতে পারতো হ্রাস পেয়ে 100 থেকে 81 না গিয়ে ওটা আরো নিচে কিছু আসতে পারতো। আবার এইদিকে এরকম আসতে পারতো, যেমন এইদিকে 21 বাড়ছে, ওইদিকে 19 কমছে, বাড়া আর কমা কিন্তু একরকম না। বুঝি নাই। আচ্ছা, আমি আবার একটু বলতেছি, দেখ আমাদের ভুল আসছে হচ্ছে 121, আর ওইদিকে আসছে 81। বাড়ার দিকে ভুলটা কত? 21, আর হ্রাসের দিকে ভুলটা হচ্ছে 19। দুইটা কিন্তু সমান না। তার মানে এরকমও হইতে পারতো, বাড়ার দিকে 19 আসতে পারতো, আর হ্রাসের দিকে 21 আসতে পারতো, এরকম আসতে পারতো। কথা বুঝছিস? আরে দুইটা মান নিয়ে কাজ করছি না? না আমি এই তো এটা একটু বুঝাচ্ছি, আবার একটু বুঝাচ্ছি, এই ভালো কোশ্চেন। 10, 9, 10, 9 আর 11 এরকম ছিল। তো তাতে আমাদের এইটা আসছিল হচ্ছে 9 স্কোয়ার, এটা 10 স্কোয়ার, এটা এটা হচ্ছে আমাদের বেজ 100, এটা আসছিল 121, আর এটা আসছিল আহ, কত, এটা ছিল হচ্ছে 81। ওকে, তাতে আমাদের এইদিকে ডিফারেন্সটা ছিল। আচ্ছা, দ্বারা আমরা একটু আরেকটা উদাহরণে যাই, ধর এটাকে আমি লিখলাম 12, 12 স্কোয়ার, তাহলে কত হয়? 144। আর এটা হচ্ছে ধর 12, 2 বাড়ছে, এখানে 2 কমাচ্ছি, তার মানে 8 স্কোয়ার, কত হয়?
61 দুইটা এবার ডিফারেন্সটা কত আসতেছে? সরি সরি এটাই কত আসতেছে রে? 36 না? এটাই 36 আর এটাই 44। ওকে, আরেকটু কমায় ফেলি, ধর এরকম করি, এটা হচ্ছে, আই মিন এইটাকে বাড়াচ্ছি এটাকে কমাচ্ছি, এইখানে ডিফারেন্স 36 আসতেছে 40 আসতেছে। কখনো এরকম হইতে পারে আমরা যখন প্রস্থ উচ্চতা এইসব নিয়ে যখন কাজ করব, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, কখনো এই সাইডের ডিফারেন্সটা কম হইতে পারে। এই সাইডের ডিফারেন্সটা, ধর এখানে আমি এক্স আর এবার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দিয়ে লিখলাম, এরকম হইতে পারে। এই সাইডের ডিফারেন্সটা আসতে পারে ধর 30, এই সাইডেরটা আসতে পারে 40, মানে এইটা বেশি আসতে পারে। তো আমার সর্বোচ্চ মান সর্বনিম্ন মান এই দুই ক্ষেত্রেই হিসাবটা করে আগে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট, তারপরে বড়টা নিয়ে কাজ করব। এবার সবাই বুঝছিস আশা করি। আগের থেকেই বলতে পারবো না কাজ করব, হ্যাঁ মানে আর কি, সর্বনিম্ন মান নিয়ে করব না। এই যে এইটা কিন্তু একটা ভুল। আমি সর্বনিম্ন মান সর্বোচ্চ মান কোথাও বলি নাই, বলছি ত্রুটির কথা, মানে ডিফারেন্স। সর্বোচ্চ ডিফারেন্স নিয়ে আমরা কাজ করতেছি সবসময়। এইখানে যদিও এটা বৃদ্ধি, এইদিকে কিন্তু বাড়াইছি, এদিকে হ্রাস করছি। এখানে বৃদ্ধি যে পরিমাণে পাইছি, মানে ডিফারেন্সটা এইদিকে 30, এইদিকে ডিফারেন্স 40, আমরা সবসময় সর্বোচ্চ ডিফারেন্সটা নিয়ে কাজ করব। কথা বুঝছিস? সাইমার যে কোশ্চেনটা ছিল, সাইমার কোশ্চেনটা ছিল যে, সাইমা এরকম বলতেছিল যে সবসময় যেহেতু এই দিকেই, ওর ধারণা এরকম ছিল যে সবসময় এই দিকেই বড়টা আসবে। এখানে যেমন এখন 121 আর 81 আসছিল, তার মানে সবসময় আমরা দৈর্ঘ্য বাড়াটা নিয়ে কাজ করি। মানে আমি শুধু শুধু 9 নিয়ে কাজ করব কেন, আমি প্রথমেই 11 নিয়ে কাজ করব। কিন্তু আমি তো ওই যে ডিফারেন্স তো জানি না, ডিফারেন্স এই দিকেও বেশি হয়ে যেতে পারে, তখন ওই পাশেরটা কাজ করব। ওকে, যেখানে যেটাই ডিফারেন্স বেশি আমরা ওইটা নিয়ে কাজ করব লাস্টে যখন আপেক্ষিক ত্রুটি বের করব। থ্যাঙ্কস কোশ্চেনটা করার জন্য। হ্যাঁ, সবসময় বা ক্ষেত্রফলে আপেক্ষিক ত্রুটি বা সর্বোচ্চ ত্রুটি লিখলেও হবে, নালেও হবে, কোনো সমস্যা নেই। ওকে, মানে আমরা আপেক্ষিক ত্রুটি যে নির্ণয় করি সবসময় বড় ডিফারেন্সটা নিয়ে কাজ করি, এটা হচ্ছে কথা। বুঝছিস? ওকে ওকে ওকে, ঠিক আছে, আরেকবার দেখলে হয়তো বুঝে যাবি। তারপরেও কেউ না বুঝলে কোশ্চেন করিস। তো এই চ্যাপ্টারে মোটামুটি এই টাইপের কোশ্চেন নিয়েই কথাবার্তা। তো যদি পসিবল হয় আমরা পরের দিন এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো নিয়ে একটু আলোচনা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকিস।